জামায়াত শিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। আর এতে তাদের রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল 1 আগস্ট। 5 আগস্ট সরকার পতনের পর 22 আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে দলটি। এরপর মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করে সেই আবেদন পর্যালোচনা করা হয়। ওই কমিটি অভিযোগের সত্যতা না পাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করে উপদেষ্টা পরিষদকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টাদের বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা গেছে। ভারী বৃষ্টিতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদী বিপদসীমার নিচে প্রবাহিত হলেও প্লাবিত হয়েছে নতুন এলাকা। ফেনী, মৌলভীবাজার, চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে বাড়ছে বানভাসী মানুষের ভিড়। পর্যাপ্ত নৌযান না থাকায় অনেক প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবকরা। ওখানে যেতে হলে নৌকার প্রয়োজন, আর পাশাপাশি যে ত্রাণগুলো বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য আমাদের লাইফ জ্যাকেটের অসম্ভব চাহিদা, কিন্তু এটা আমরা পাচ্ছি না। ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড লক্ষ্মীপুরের 5 উপজেলা। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়েছে গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকায় সরে যাওয়া হাজারো মানুষ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। সড়কে কোনো রকম কোনো যানবাহন চলতেছে না। আমাদের ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত, যে যারা গরিব শ্রেণী আছে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। 7 লাখের উপরে মানুষ আমাদের এখন পানিবন্দী অবস্থায় আছে এবং প্রায় 30,000 লোক আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে সক্ষম করেছি। চাঁদপুরে 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। নোয়াখালী, কুমিল্লার লক্ষ্মীপুর থেকে সরে আসা পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। 3 উপজেলার প্রায় 10,000 মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। যারা এখনো আশ্রয় কেন্দ্রে যায় নাই তারা গরু, ছাগল, মুরগি নিয়ে খুব বিভ্রান্তিতে আছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাঁধের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নতুন এলাকা। শালদা ও ঘুঙুর নদীর পানিতে তলিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ গেলেও ব্যবস্থাপনার অভাবে সহায়তা পৌঁছাতে পারছে না। ফেনীর বেশিরভাগ এলাকায় নেমেছে বন্যার পানি। তবে খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে বানভাসীরা। একটা জামা পরে আমি বাইরেছি, আমার কিছুই আমি নিতে পারি নাই। কি করবো আমরা? আমাদের কোনো ঠাঁই নেই। মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের গ্রামগুলো নতুন করে প্লাবিত হয়ে দুর্ভোগে এলাকাবাসী। তবে কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার পানি নেমে গেছে। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বন্যার্তরা। তবে কিছু নিচু এলাকা এখনো তলিয়ে রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, গতকাল যখন আপনার সাথে কথা হয়েছিল একটি দারুণ তথ্য আপনি আমাদেরকে দিয়েছিলেন যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে একটি ওয়েবসাইট গঠন করেছে, যার মাধ্যমে সেখানে নির্বিঘ্নে সবাই ত্রাণ নিতে পারছেন এবং কোন কোন এলাকায় বেশি দুর্গতরা রয়েছেন, কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে, সব ধরনের তথ্যই সেখানে পাওয়া যাচ্ছে। সেখানকার সার্বিক পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন বিস্তারিত। হ্যাঁ, শুধু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, এর পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা, রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা, বিএনসিসির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এরা এই প্রত্যেকটা সংগঠনের যুবকরা অসাধারণ কিছু টিম ওয়ার্ক করছেন। তারা প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে এবং দুর্গম এলাকার প্রতিটি মানুষের খোঁজ নিয়ে তারা ডাটাবেস তৈরি করেছেন। সেই অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করছেন। তবে তাদের মধ্যে এক ধরনের অতৃপ্তি রয়ে গেছে, তাদের মধ্যে এক ধরনের স্পৃহা, কাজের যে আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য যে প্রচণ্ড স্পৃহা, আগ্রহ, সেটিতে তাদের ছেদ তৈরি করছে কিছু যানবাহন অর্থাৎ নৌকার অভাব এবং তাদের লাইফ জ্যাকেটের অভাব। এই শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে যদি পর্যাপ্ত
নৌকা দেওয়া হয়, অর্থাৎ প্লাস্টিকের কিছু নৌকা রয়েছে যা সহজে বহন করা যায় ওরকম নৌকা, এবং তাদেরকে যদি কিছু লাইফ জ্যাকেট দেওয়া যায় তাহলে তারা একেবারে রিমোটে, যেখানে মাথার উপরে পানি, যেখানে কেউই যেতে পারে না, সেখানে ঝুঁকি নিয়ে এই শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রস্তুত, এবং তারা সেটা অলরেডি করছেনও বিভিন্ন জায়গাতে। কিন্তু ব্যাপক পরিসরে করার জন্য তাদের আরও বেশ কিছু ইঞ্জিন চালিত নৌকা, সাধারণ নৌকা প্লাস লাইফ জ্যাকেট দরকার বলে তারা বারবার বলছেন, এবং তাদের আকুতি প্রশাসনের কাছে, বিত্তবান লোকদের কাছে এই নিরন্ন এবং হত দরিদ্র বানবাসী মানুষদেরকে বাঁচানোর জন্য, যারা দুর্দশাগ্রস্ত হয়ে আছেন, একসময় যাদের ভালো অবস্থা ছিল তারাও আজকে না খেয়ে অনেক কষ্টে ঘরের মধ্যে বন্দী হয়ে পড়ে আছেন, তাদেরকে বাঁচানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই শিক্ষার্থীরা কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তারা কাজ করতে চান। কিন্তু তারা চান কিছু নৌযান, কিছু লাইফ জ্যাকেটের পাশাপাশি তারা বলছেন যে যারাই বাইরে থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালী আসছেন তারা দয়া করে যেন জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন, এবং প্রশাসন যেন এই শিক্ষার্থীদেরকে কাজে লাগান, এবং সবাই মিলে একটি সমন্বিত কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে সুষ্ঠু ত্রাণ বিতরণ এবং সুষ্ঠু উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে শিক্ষার্থীরা বারবার অনুরোধ করছেন, বারবার তাগিদ দিচ্ছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে কাজে লাগাতে চাইলে তারা সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ ভালো কাজটা করবেন, এবং আত্মমানবতার সেবায় তারা তাদেরকে উজাড় করে দিয়ে কাজ করতে চান। এবং আমরা দেখেছিও প্রতিদিন সেই ভোর থেকে ভোর রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এই শিক্ষার্থীরা পথে প্রান্তরে। নিঃসন্দেহে এটি একটি দুর্যোগপূর্ণ যে পরিবেশ চলমান রয়েছে তার মধ্যে একটি দৃষ্টান্ত। আবু নাসের, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চলে যাই লক্ষ্মীপুরে, সেখান থেকে সবশেষ তথ্য জানাতে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? বন্যা কিন্তু এখন আরো অবনতি হয়েছে, অর্থাৎ পানি প্রত্যেকটি এলাকা কিন্তু পানি এখন মানুষের বাসা বাড়ি, রাস্তাঘাট মাইলের পর মাইল কিন্তু পানি আর পানি। এমনকি আমি সকাল থেকে আমি লাহারকান্দি, মান্দার ইউনিয়ন এবং কুশাখালী, দিগুলি, যে দালাল বাজার সব বিভিন্ন এলাকা কিন্তু আমি আজকে ঘুরেছি। সেখানে যেটি দেখেছি যে মানুষের হাহাকার, অনেক মানুষ কিন্তু তারা এই যে পানিবন্দী হয়ে আসছে দিনের পর দিন, কিন্তু এখন পর্যন্ত তারা যে ধরনের ত্রাণ পাওয়ার কথা সেইগুলা পাচ্ছেন না। অর্থাৎ এখানকে অনেক এলাকায় কিন্তু প্রশাসন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তারাও যেতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে। একদিকে পুরো রাস্তায় সড়কটি ডুবে রয়েছে, অন্যদিকে যে নৌকার অভাবে কিন্তু যেতে পারছেন না। তারপরে কিন্তু অনেকে, আজকে আমরা দেখেছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু নিজ উদ্যোগে বিভিন্ন এলাকা গিয়ে তারা যারা বানবাসী মানুষ রয়েছে তাদেরকে যে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করছেন, শুকনো খাবার দিচ্ছেন, জামা কাপড় দিচ্ছেন, শিশু খাদ্য দিয়েছেন। অর্থাৎ মানে সবাই কিন্তু চেষ্টা করছেন। কিন্তু এখানে একটি কথা বলে রাখি, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসছে বিভিন্ন জেলা থেকে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে। কিন্তু সেইখানে কিন্তু আসার পরে কিন্তু একটা সেন্টিগ্রেড তাদের পছন্দ মতো জায়গায় কিন্তু তারা নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত 10 লাখ মানুষ পানিবন্দী, 30,000 মানুষ এখন কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। দুর্ভোগের কিন্তু কোনো শেষ নেই, দিন দিনে কিন্তু বন্যার অবনতি হচ্ছে, মানুষের দুর্ভোগের অন্ত নেই। এখানে মানুষের হাহাকার চলছে, তবে দুর্ভোগ দিন দিনে বাড়ছে। সহকর্মী আব্বাস হোসেন জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি সম্পর্কে। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এক সপ্তাহেও ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। এই অভিযোগ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়াদেরই বেশি। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযানের অভাবসহ নানা কারণে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এ অবস্থায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ত্রাণ সেনা নৌবাহিনীর মাধ্যমে বিতরণের দাবি ভুক্তভোগীদের। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পানিবন্দী 8 লাখ। এদের মধ্যে প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ মানুষের ত্রাণ না পাওয়ার অভিযোগ। ফেনীর দুর্গত এলাকার বাসিন্দারা জানিয়েছেন যেসব এলাকায় পানি বেশি সেসব এলাকায় ত্রাণ দিতে যায়নি কেউ, আবার কোনো কোনো এলাকায় একাধিকবার দেয়ারও অভিযোগ উঠেছে। আমরা খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, অনেকে একবার জায়গা 5 বারের। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযানের অভাব ও প্রতিকূল পরিবেশের কারণে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। কিছু কিছু মানুষ একবার পাচ্ছে, 2 বার পাচ্ছে, কেউ 5 বার পাচ্ছে, আর কেউ আবার একবারও পাচ্ছে না। ছাত্র ভাইয়েরা, আমাদের যে অন্যান্য যে ভাইয়েরা আছে, সবাই যদি একসাথে হই ত্রাণগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছবে। এখানে কেউ ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, ত্রাণগুলো সঠিক জায়গায় যাচ্ছে না। একই অবস্থা কুমিল্লাতেও। জেলায় কাজ করছেন অন্তত 2000 স্বেচ্ছাসেবী। নৌযানের অভাব ও অপরিচিত হওয়ায় অনেক এলাকাতে যেতে পারছেন না তারা।
খাদ্য চাই, কাপড় চোপড়ও চাই, আমাদেরকে দেখবেন, এটাই আমরা কামনা করি। বাক্সিমূল, এরপরে হচ্ছে হরিপুর, ওই অঞ্চলগুলোতে ট্রলার ঢুকতে পারতেছে না। অনেক নৌকা নিয়ে গেছে, হ্যাঁ, মানুষ ত্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। তবে ভিন্ন চিত্র মৌলভীবাজারে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ পাঠাতে তালিকা করেছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। প্রতি গাড়ির লিস্ট এন্ট্রি করে, যেটা এক একটা গাড়ি এক জায়গায় পাঠাবো, যাতে করে একটা জায়গায় গাড়ি 10টা না যায়। চেষ্টা করলাম যে এক জায়গায় গাড়ি না গিয়া যেখানেও মানুষ পান না, সুবিধা মঞ্জিত মানুষ, ওখানে আমরা গাড়িগুলো পাঠাইবার চেষ্টা করলাম। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সেনা ও নৌবাহিনীর সহায়তা চেয়েছেন বন্যা কবলিত দুর্গম এলাকার বাসিন্দারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানভীর খন্দকার, ত্রাণের পর্যাপ্ততা দেখা যাচ্ছে সব জায়গাতেই, কুমিল্লার কি পরিস্থিতি, কিন্তু সরবরাহের দিকটায় বা কেমন সেই বিষয়ে জানাবেন। কুমিল্লাতে যে বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ত্রাণের প্রয়োজন কিন্তু লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, সেই সব এলাকাগুলোতে। অপরদিকে কিন্তু বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বারও কিন্তু প্লাবিত হয়েছে। সেই এলাকাগুলোতেও কিন্তু ত্রাণের খুব বেশি প্রয়োজন আছে। কিন্তু প্রথম দিকে ভাঙনের শিকার হয়েছিল যেই জনগোষ্ঠী, গোমতীর বেড়িবাঁধের যেই গ্রামগুলি, সেই গ্রামগুলি কিন্তু কথা অনেকেই ভুলে গেছে। কিন্তু অনেকেই মনে করছে যে গোমতীর পানির উচ্চতা কমাতে এই গ্রামগুলি আসলে পানি থেকে মুক্তি পেয়েছে, কিন্তু প্রথম দিকের ধাক্কাটা কিন্তু তাদেরকেই হয়েছে এবং তারা কিন্তু প্রায় এই শুরু থেকে এখানে বন্যা কবলিত অবস্থায় দুর্ভোগে আছে। অর্থাৎ এইখানেও কিন্তু ত্রাণের অপর্যাপ্ততা রয়েছে, খাদ্যাভাবে ভুগছে, ঔষধের অভাবে কিন্তু মানুষ ভুগছে এই এলাকার। সেই জন্য কিন্তু এই এলাকার মানুষও বলছে যে যারাই ত্রাণ দিতে আসছে যেন তাদের বিষয়টিও মাথায় রাখে। আরেকটি বিষয় হচ্ছে যেটি আমরা শুরু থেকেই দেখেছি, কুমিল্লায় ত্রাণের ব্যবস্থাপনা নিয়ে কিন্তু নানান ধরনের অভিযোগ রয়েছে। আসলে স্বেচ্ছাসেবীরা যারাই ত্রাণ দিতে আসছেন তারা কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কোথায় কোন জায়গায় আসলে ত্রাণ দিতে হবে। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে সহ অন্যান্য জেলা থেকে যারা আসছেন তারা আসলে যে যার মতো করে বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করছেন, কিন্তু তারা কোথাও কোথাও গিয়ে দেখছেন যে প্রচুর পরিমাণে ত্রাণ দেওয়া হয়েছে, কিন্তু অন্য জায়গায় আবার সেখান থেকে খবর আসছে যে সেই জায়গাগুলোতে ত্রাণ দেয়া একেবারেই হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে কুমিল্লাতে ত্রাণ বিতরণ চলছে। আর মানুষের দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলছে, কারণ বন্যা, নদীর পানি কমে গেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত মানুষের সংখ্যা কিন্তু মোটেও কমেনি, কারণ নদী থেকে কিন্তু ভাঙন হয়ে এখনো লোকালয়ে প্লাবিত হচ্ছে মানুষজন। দুর্গত অবস্থায় বেড়িবাঁধের উপর, কোথাও আশ্রয় কেন্দ্রে, কোথাও উঁচু জায়গায় বা আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে বন্যা পরবর্তী যে ব্যবস্থা সেটি নেওয়ার জন্য কিন্তু তারা দাবি করেছে এবং বলেছে যে আসলে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে সুব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু যেন ব্যবস্থা নেওয়া হয়, কারণ কবলিত অবস্থায় তাদের যে ত্রাণ অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেছে এই চিত্র পরবর্তীতেও তারা যাতে আর এই সমস্যায় না পড়েন। জি তানভীর খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। দেশ জুড়ে চলছে বানভাসীদের জন্য তহবিল গঠন। সকালে মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তিনি দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। সকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া হয়। আজও সকাল থেকে ফরিদপুরের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বানভাসীদের জন্য অর্থসহ নানা সামগ্রী সংগ্রহ করেছে। চলমান বন্যায় চট্টগ্রাম কৃষি অঞ্চলের 5 জেলায় প্রায় 1.5 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিতে পড়েছে। আমন ধানের সাথে তলিয়ে গেছে বিভিন্ন সবজি ক্ষেত, ভেসে গেছে প্রায় 3,000 কোটি টাকার মাছ। এছাড়া কাপ্তাই হ্রদের পানি ছাড়াই হুমকিতে গুমাই বিলের বিস্তীর্ণ ফসলি জমি। চট্টগ্রাম কৃষি অঞ্চলের 5 জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে চলমান বন্যায় প্রায় 1,46,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন বীজতলা 10,500 হেক্টর এবং আবাদ করা আমনের ক্ষতি 1,02,000 হেক্টর। এছাড়া 22,000 হেক্টর আউশ, 7,000 হেক্টর সবজি এবং প্রায় 3,000 হেক্টর ফলের বাগানের ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে আদা, হলুদ,
পান, আখ সহ অন্যান্য ফসলও। কৃষকরা বলছেন, সদ্য রোপণ করা আমন সহ কৃষির সার্বিক ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে। কিছু কিছু থাকতো না, মোটামুটি মানে বেশি নষ্ট হয়ে যাবে। 700 হানি করছে, এখন বন্যায় ডুবে ঝড় বৃষ্টির পানি, আর ব্যাগর তো একই অবস্থা। এছাড়া কাপ্তাই হ্রদের পানি ছাড়ায় হুমকিতে গোমাই বিলের বিস্তীর্ণ ফসলি জমি। তবে কৃষি বিভাগ বলছে, পানি কয়েকদিনের মধ্যে কমে গেলে গোমাই বিলে বেশি ক্ষতি হবে না। কাপ্তাই লেকের যে পানিটা 6 থেকে 6 ইঞ্চি, এতে এখনো পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, আমাদের ইনশাল্লাহ গোমাই বিল বা ওই এরিয়াগুলো আক্রান্ত হয় নাই, মানে পানি আসে নাই। আর তো আমি আশা করতেছি ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না। এদিকে 5 জেলায় প্রায় 1 লাখ পুকুর ও ঘের ভেসে গেছে। এছাড়া ঢলের পানিতে মুরগি, গবাদি পশু সহ বিপুল পরিমাণ প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে। প্রকৃত পোল্ট্রি ব্যবসা করি, আমার 7,400 পোল্ট্রি ব্রয়লার, এক মুরগি 22-2300 গ্রাম আপনার শেষ হয়ে গেছে। বন্যার পানি না নামা পর্যন্ত কৃষির মোট ক্ষতি নিরূপণ সম্ভব নয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে ফেনী ও চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ফেনীতে, সেখান থেকে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, ফেনীর বন্যা পরিস্থিতির কি অবস্থা? জলাবদ্ধতা যারা আগে থেকেই নিমজ্জিত ছিলেন তারা কি এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছেন কিনা? আসলে আমি এখন দাঁড়িয়ে আছি একদম গ্রামীণ একটা জনপদে, সদর উপজেলার সনুয়া ইউনিয়নে। এখানে কিন্তু পানির উচ্চতা ছিল 10 থেকে 12 ফিট। সেই পানি এখন আর রাস্তায় নাই, এই পানি এখন নেমে গেছে, একেবারে জমিতে চলে গেছে আর কি। তবে এখানে কিছু ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসছে। আমরা কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। কৃষি বিভাগ বলেছে এবার শুধু বীজতলা তারা স্থাপন করেছিল প্রায় 38,000 হেক্টর। এই বীজতলাতে একেবারেই চলে গিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আরেকটু পরে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবে। পানি সম্পদ কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে প্রায় 1,938 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। এর বাইরেও আসলে অনেক জলাশয় আছে যেগুলো ভাসিয়ে নিয়ে গেছে। এখন কতগুলো জলাশয় ভাসিয়ে নিয়ে গেছে সেটিও তারা এখনো নিরূপণ করতে পারে না, আরো 2-1 দিন পরে নিরূপণ করতে পারবে। কারণ হচ্ছে সোনাগাজী উপকূলের সবচেয়ে বেশি মৎস্য খামার রয়েছে, সেখানে এই খামারগুলো বেশি। এছাড়াও আমরা দেখেছি যে গ্রামীণ জনপদে এই আমন ধান এবং আউশ ধানের এবং সবজি ক্ষেত, আখ, আদা, এই বিষয়গুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছে। আমরা একজন খামারির সাথে কথা বলছিলাম, পোল্ট্রি খামারি রাজীব, তিনি বলেছেন প্রায় তার 50 লক্ষ টাকা সে ক্ষতিপূরণ হয়েছে। কারণ তার লেয়ার মোরগ ছিল, ডিম ছিল, সেখানে তার আসলে এই কক জাতীয় মোরগ যেগুলো সেগুলো ছিল সবগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। সে তার ভাষ্যমতে বলা হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে পানির স্রোতে তার সমস্ত খামারটা ভাসিয়ে নিয়ে যায়। এখন সে মাথায় হাতে আছে, এখন সে কি করবে সেই দিশেহারায় সে এখন আছে। আর আরও কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা আরও 2-1 দিন পরে বুঝতে পারবো। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। সমীর উদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি চাঁদপুরের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, চাঁদপুরে বন্যার কি অবস্থা? নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি প্রাথমিকভাবে নিরূপণ করা গেছে কিনা? চাঁদপুরে বন্যার অবনতি হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা এবং কচুয়া এলাকার কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে গত রাত থেকে। শাহরাস্তি উপজেলার কিন্তু সবচেয়ে বেশি অবনতি হয়েছে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, শাহরাস্তি উপজেলার যে আয়নাতলী এবং আয়নাতলী সড়ক, উগারিয়া সড়ক বলা হয়, এই সড়কটি কিন্তু গত 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এই সড়কের পাশে আমরা যে মৎস্য খামার দেখছি, এখানে কে আছে মৎস্য খামার, এই খামারের যে খামারি রয়েছেন কাজী সোহাগ, তিনি জানিয়েছেন যে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। তিনি মাছ চাষ করেছিলেন 6 হেক্টর জমিতে।
উপজেলা পর্যায়ে যদি পরিসংখ্যান দিই, আমরা উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে এই শাহরাস্তি উপজেলায় শুধু এই এক সপ্তাহ পানি বন্যার পানির কারণে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 6,500 হেক্টর জমির, এবং সেখানে 3,500 মৎস্য চাষী রয়েছেন এই শাহরাস্তি উপজেলায়। শুধু এই একটি উপজেলায় যে সবচেয়ে বেশি অবনতি হয়েছে তাতে কৃষি এতে ক্ষতি হচ্ছে। তাদের কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার তিনি জানিয়েছেন যে প্রায় 6.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমন ধান সহ, এবং যে ওনাদের শাকসবজি রয়েছে সেখানে 350 হেক্টর জমির 6.5 কোটি টাকার মতো ক্ষতির পরিমাণ তারা নির্ণয় করেছেন। এছাড়া জেলা পর্যায়ে কিন্তু চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি এবং ফরিদগঞ্জ উপজেলা আমরা আগেও জানিয়েছি মাছের ঘের বেসে গিয়ে প্রায় 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই শাহরাস্তি ফরিদগঞ্জ উপজেলা কিন্তু জলাবদ্ধতার আর বৃদ্ধিতে কিন্তু তাদের দুর্ভোগে পড়েছিলেন, এবং সেখানে আজকে সকালে বৃষ্টি থাকলেও দুপুরের পর বৃষ্টি কমে যাওয়া সেখানে কিন্তু জলাবদ্ধতার পানি কমতে শুরু করেছে। চাঁদপুরের কিন্তু প্রশাসন থেকে সার্বিকভাবে প্রায় 214 মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর ও ফেনী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হলেও গত 48 ঘন্টায় রাজশাহীতে পদ্মার পানি বাড়েনি। আগামী 7 দিনের মধ্যে রাজশাহী অঞ্চলে বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। পদ্মা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান। বলেন, গেল 24 ঘন্টায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে 16.30 মিটারে। সেই ধারা এখনও অব্যাহত আছে। 18.05 মিটার ওপরে প্রবাহিত হলেই বিপদসীমা অতিক্রম করবে। তবে পদ্মার পানি গতি প্রকৃতি নিয়ে তারা সতর্ক রয়েছেন। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত সপ্তাহে খাতুনগঞ্জে প্রতি কেজি চিড়ার দাম ছিল 44 থেকে 52 টাকা। বন্যার কারণে চলতি সপ্তাহে বেড়ে হয়েছে 80 থেকে 82 টাকা। শুধু চিড়াই নয়, বন্যার অজুহাতে দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, চাল, আলু, ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের। তবে বাজারের এই অস্থিরতাকে ব্যবসায়ীদের কারসাজি বলছে ক্যাব। বন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় 4 দিন বন্ধ ছিল। তবে সোমবার থেকে যোগাযোগ ও পণ্য সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। এমন অবস্থার মাঝে চট্টগ্রামের খাতুনগঞ্জে হঠাৎ করে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পাইকারি এই বাজারে গত সপ্তাহে মুড়ির দাম ছিল 65 টাকা, চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে 82 টাকায়। পেঁয়াজ 17 থেকে 18 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 92 থেকে 115 টাকায়। রসুন 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 টাকায়। মন প্রতি চিনির দাম বেড়েছে প্রায় 70 টাকা। প্রতিমন পাম অয়েলের দাম বেড়েছে 110 থেকে 120 টাকা। 3-4 দিন বাঁধা, তেলফার বাঁধা থাকে গরমের কারণে আমাদের পেঁয়াজ যে কাঁচামাল যেগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গেছে। যদি চাহিদা থাকে তখন 5-10 টাকা বেড়ে যায়, যখন চাহিদা না থাকে তখন 5-10 টাকা কমে যায়, কাঁচামালের নিয়মই। এদিকে বাজারে চাহিদার বিপরীতে অনেকটা সংকট চলছে চিড়া মুড়ির মতো ত্রাণ হিসাবে ব্যবহৃত পণ্যের। শুকনো খাবার যেটি ত্রাণের জন্য বিতরণ করা হচ্ছে সেটির দাম বেড়ে গেছে। বিশেষ করে মুড়ির দাম, ছেঁড়ার দাম, গুড়ের দাম, এভাবে বেশ কিছু পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে সরবরাহ ঘাটতিকে অজুহাত বলে দাম নিয়ে কারসাজি চলছে বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। যে কোনো সংকট পেলে সঙ্গে সঙ্গে দাম বাড়ানোর যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনে নতুন করে বিধিমালা তৈরি করা দরকার। যদি পণ্য না থাকে তাহলে আমি বিক্রি করব না, কিন্তু আমি যেই পণ্য আমার 100 টাকায় কেনা সেটা আমি 1000 টাকায় কোনোভাবে বিক্রি করতে পারি। ভোগ্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে বাজারে প্রশাসনিক তৎপরতা খুব একটা নেই বলে অভিযোগ ক্রেতাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অস্থির বরিশালের চালের বাজার। 8-10 দিনের ব্যবধানে বিভিন্ন চালে কেজি প্রতি দাম বেড়েছে 4 থেকে 6 টাকা। ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়ায় চালের উপর প্রভাব পড়েছে। যদিও ফরিয়াপট্টি আড়তদার ব্যবসায়ী মালিক সমিতি বলছে দাম বাড়ার কারণ নেই। বরিশালের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার ফরিয়াপট্টি। এখানে রাজশাহী, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন 10 থেকে 15 ট্রাক চাল আসে।
সরবরাহ স্বাভাবিক থাকলেও এই বাজারে প্রতি 25 কেজির বস্তায় দাম বেড়েছে 20 থেকে 150 টাকা। 100 গজ দূরে খুচরা বাজারে কেজিতে চালের দাম বেড়েছে 4 টাকা থেকে 6 টাকা। মিনিকেট পাইকারিতে কেজি প্রতি 1 টাকা বাড়লেও খুচরা বাজারে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। দাম তো আর আমরা বাড়াইনি, আমরা কিনি যেভাবে কিনি ওইভাবে বিক্রি করি। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, যার কারণে চালের দাম বাড়ছে। পার বস্তায় 50 টাকা, 60 টাকা, কোনো 70 টাকাও বেশি। তাদের পার কেজিতে বেড়ে 4-5 টাকা ডিফারেন্স হয়ে গেছে। তো আমাদের তো এখন বেচতেও হয় খুচরো 4-5 টাকা ডিফারেন্সে। ফরিয়াপট্টি চাল আড়তদার ব্যবসায়ী মালিক সমিতি বলছে শিগগিরই দাম কমে আসবে, তবে মিনিকেট চালের দাম বাড়তে পারে। যেহেতু বড় মিলেরা দাম চায়, হয়তো কেউ হয়তো ঠেকা বাধা বাহিজই কিনছে, এই যে অবস্থায় আছে এর সাথে 2-4 টাকা কম বেচারা বাড়বে না। বাড়তি দামে নাকাল সাধারণ ক্রেতারা, তারা বলছেন চালের দাম এখন ক্রয় ক্ষমতার বাইরে। আমরা গরিব মানুষ, আমাদের চাউল এইরকম কিনে খাইতে সমস্যা হয়। চাউল 2 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকাও বেশি, আবার কোনো কোনো বাজারে গেলে দেখা যায় যে 5 টাকাও কেজিতে বেশি চাচ্ছে। বাজার মনিটরিং সহ সরকারের কাছে চালের দাম কমানোর দাবি ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় অনেকে এখনও নিখোঁজ, দাবি স্বজনদের। তবে এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি বলছে প্রশাসন। কারখানা লুট করতে এসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ফটকের সামনে মানুষের ভিড়। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের। যে আত্মীয় স্বজন আছে হ্যাঁ বুঝতেছে কি অবস্থাটা, অনেক মনে করেন কই 5 জন, কই 7 জন, কই 1 জন, কই 2 জন। স্থানীয়রা জানায় লুট করতে এসে একটি পক্ষ আগুন দেয় কারখানাটিতে। এ সময় নিখোঁজ হন অনেকে। কেউ আইছে দেখতে, কেউ আইছে লুট করতে, আর সবার কাটা লুট করতে আসে। তো তোমার সে সামনে কারে কি কমু, তো লুটপাট করার জন্য শত শত মানুষ ভিতরে গেছে। কিছু দুষ্কৃতী আসে না, পিছনে তখন নিচ দিয়ে আগুন দেয়। গাজী টায়ার কর্তৃপক্ষের দাবি মাইকে ঘোষণা দিয়ে চলে লুটপাট। লোকজন জড়ো হওয়া শুরু করেছে, ভাঙচুর শুরু করেছে এবং আরও লুটপাট শুরু হয়েছে। এবং সন্ধ্যার পরে প্রথম দিকে তারা আমাদের এই ক্যান্টিন বিল্ডিংয়ে আগুন দিয়েছে এবং ক্যান্টিন বিল্ডিংয়ে এবং 3 নম্বর শেডে আগুন দিয়েছে। প্রশাসন বলছে আগুন লাগা ও লুটপাটের ঘটনা তদন্ত করা হচ্ছে। নিখোঁজদের কোনো তালিকা পাননি তারা। ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে, যেটা শুনলাম। তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে, এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি। কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। রোববার রাতে গাজী টায়ার কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। 21 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, টানা 21 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর ডাম্পিং এর কাজ শুরু হয় এবং অনেকেই নিখোঁজ বলে দাবি করছেন স্বজনরা। সব মিলিয়ে সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার? দেখুন, আজকে এই গাজী টায়ারের যেই অগ্নিকাণ্ডের যে ঘটনা, এই ঘটনায় যে 8 সদস্যের তদন্ত কমিটি কিছুক্ষণ আগে তারা এই ঘটনাস্থলে এসে তাদের আনুষ্ঠানিকভাবে নিখোঁজের যে অবস্থা আমরা দেখতে পেরেছি, যে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে এই নিখোঁজের সঠিক তালিকা তদন্ত কমিটির কাছে আমরা প্রশ্ন করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই পর্যন্ত তাদের কাছেও ইউএনও বলেছেন এবং এখানকার তদন্ত কমিটির যে প্রধান ম্যাজিস্ট্রেট তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে অনেক পরিবারই নিখোঁজের সংখ্যা তাদের কাছে তালিকাভুক্ত করছে, তারা সেই নামগুলি নিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত সঠিক কতজন তালিকায় রয়েছে সেই বিষয়টি তারা স্পষ্ট করেনি এবং ফায়ার সার্ভিসের
পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই যেই 6তলা ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানে কিন্তু এই ভবনটির যে নাজুক অবস্থা, তারা এই আজকে সারাদিনে ডাম্পিং করার পরও আজকের যে পরিস্থিতি, তারা অভিযানে যেতে পারছেন না। এই ভবনটির বিভিন্ন ভবনের যেই রুমগুলি আছে সেগুলির ছাদ একেবারে কয়েকটি অংশের ধসে পড়েছে, যার কারণে তারা নিরাপত্তাহীনতার কারণে তারা গণপূর্ত বিভাগ এবং যারা এক্সপার্ট আছে তাদের সহায়তায়, তাদের পরামর্শক্রমে এখানে অভিযান করবে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস তারা একটি ড্রোন ইউনিট এসে এসব প্রতিটি কক্ষে তারা সার্চ করবেন যে এখানে কোনো মৃতদেহ আছে কিনা, সেইভাবে তারা সেই বিকল্প ব্যবস্থাটি তারা করতে চাচ্ছেন এবং সেভাবে পরবর্তীতে আমাদেরকে জানানো হবে, এমনটা তারা জানিয়েছেন। তো এই পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত সেই ফায়ার সার্ভিসের পুরো টিম এখানে তারা কাজ করছেন। এখন পর্যন্ত কোনো নিহতের বা কোনো মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার হয়নি এবং আমরা সকাল থেকে দেখেছি এখানকার স্বজনদের প্রধান গেটের ফটকে তারা আহাজারি করছে এবং তারা কিন্তু এখানে কিন্তু তারা তাদের স্বজনদের, নিখোঁজদের তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল গাজী টায়ারের অগ্নিকাণ্ডের এই ভবনের এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হয়েছে প্রায় 16 কেজি স্বর্ণ, যার বাজার মূল্য 16 কোটি টাকার বেশি। এ ঘটনায় আটক হয়েছে দুবাই থেকে আসা এক যাত্রী। সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে হুসাইন আহমদ নামে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার লাগেজ তল্লাশি করে 105টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণের টাকা জব্দ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন, তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে। নওগাঁয় মাদক মামলায় লিটন মিয়া ও ইউসুফ আলী নামে 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে 50,000 টাকা করে অর্থদণ্ড করা হয়। দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। সরকার পক্ষের আইনজীবী জানান, 2023 সালে ট্রাক্টরে লুকিয়ে মাদক পাচারের সময় র্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে 700 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা করে র্যাব। সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেয়। এদিকে সিরাজগঞ্জে দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও টাকা লুটের মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 2016 সালে পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মজীবী শামীম শেখ বকেয়া টাকা তুলতে উল্লাপাড়ায় গিয়ে নিখোঁজ হন। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে মামলা হলে দীর্ঘ তদন্ত শেষে আদালত আজ এ রায় দেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি অনুসরণ করে 2003-04 সালে বিভিন্ন পদে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। 9 বছর পর 2011 সালে কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন, অসত্য তথ্য উপস্থাপন করে 988 জনকে চাকুরিচ্যুত করেন, যা নিয়ম বহির্ভূত, অনিয়মতান্ত্রিক ও অনৈতিক উল্লেখ করে পুনরায় চাকরিতে বহালের দাবি জানান তারা। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।